নমস্কার, সবাইকে দর্শন চর্চায় স্বাগত জানাই। আজকের ওয়েস্টার্ন লজিকের ওপর সেশন 5 শুরু করতে যাচ্ছি। প্রথমেই প্রার্থনার মাধ্যমে সেশনটা শুরু করে নেব। ওম সহনা ভবতু সহনো ভুনক্তু সহ বীর্যং করওয়াবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। আচ্ছা, তো আমরা আগের সেশন অবধি দেখেছিলাম যে আমরা কিভাবে বচনকে বচনাকারে রূপান্তরিত করতে পারি এবং সেটার কিভাবে সত্য মূল্য নির্ণয় করতে পারি, আর সেটা শতসত্য হচ্ছে না শত মিথ্যা হচ্ছে না আপতীত হচ্ছে সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, আর তার ফর্মুলা গুলো আমরা দেখেছিলাম। আমি এক ঝলক সেই ফর্মুলা গুলো আরেকবার স্লাইডে দেখিয়ে নিচ্ছি, নিয়ে আজকে যুক্তির যে আলোচনাটা সেখানে যাব। আর এই যুক্তির আলোচনাটা শেষ হয়ে গেলে আমাদের আলোচনা শুরু হবে 19 রুলস এর ওপর, যেটা সব থেকে ইন্টারেস্টিং। তাই আমি যুক্তির আলোচনাটা যত তাড়াতাড়ি পসিবল হয় শেষ করে নেওয়ার চেষ্টা করব। তো ওয়েস্টার্ন লজিকে আমরা এখানে দেখেছিলাম সিম্বলিক লজিক বা যে সিম্বল গুলোর ব্যবহার সেগুলো আমরা কিভাবে করতে পারি। তো এখানে আমরা কনজাংশন মিনিং, যেটাকে অ্যান্ড হিসেবে আমরা চিহ্নিত করছি, কি এখানে বাটটা লেখা নেই কিন্তু কিন্তুর ক্ষেত্রেও আমরা ডট সাইনটা ইউজ করি। তারপরে আসছে নেগেশন, যেটা আমরা কার্ভ বা যেটাকে টিল্ড ও বলছে, যেটার মাধ্যমে আমরা ডিনায়াল বা নেগেশনকে বোঝাচ্ছি, কন্ট্রাডিকশনকে বোঝাচ্ছি, মানে আমি যাব এবং আমি যাব না। সো আমি যাবোটা যদি আমি পি ধরি তাহলে হবে পি ডট কার্ল পি। তারপরে আমরা কন্ডিশনাল বা হাইপোথেটিক্যাল বা ইমপ্লিকেটিভ যে সেন্টেন্স গুলো সেগুলোকে দেখেছি প্রপোজিশন, সেন্টেন্স বলবো না, কারণ অবশ্যই করে একটা সেন্টেন্সকে প্রপোজিশনে কনভার্ট করতে হবে, তবে আমরা এগুলো সিম্বলাইজ করতে পারবো। তবে কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে বা প্রপোজিশনের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা, যে যদি তবে না থাকলেও আমাদের যদি তবেতে নিয়ে আসতে হবে, আর বাকিগুলোর ক্ষেত্রেও আমাদের একটা ওই স্ট্রাকচারটাকে মাথায় রেখে করতে হবে। এটা ওই আমরা আগে যেরকম সকল হয় কোনো নয় দিয়ে করেছিলাম সেরকম ফরম্যাটেই আনতে হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু মিনিংটা আমাদের বুঝে কনভার্টটা করতে হবে। ডিসজাংশনটায় অথবা থাকছে, হয় অথবা। তারপরে একটা আসছে বাই কন্ডিশনাল, যেখানে ইফ অ্যান্ড অনলি ইফ থাকছে, যদি এবং কেবল যদি। এরপর আমরা ট্রুথ টেবিলের ফর্মুলাটা দেখেছিলাম, চারটে দুটো থাকলে পি কিউ থাকলে কি হবে এবং তিনটে থাকলে কি হবে সেটা আমি ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটা করোনি, মিস করে গেছো, তারা ইউটিউব থেকে আরেকবার দেখে নিও। আচ্ছা, তো আমরা এখানে ফর্মুলাটা কি দেখেছিলাম, পি অ্যান্ড কিউ থাকলে পি এর মান যা হবে কার্ল পি এর মান ঠিক তার অপোজিট হবে। টি থাকলে এফ, এফ থাকলে টি। আর দুটো থাকলে পি কিউ থাকলে টি টি এফ এফ টি এফ টি এফ, আর পি কিউ আর থাকলে আমি বলেছিলাম চারটে টি হবে, টি 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 এফ 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 টি টি এফ এফ টি টি এফ এফ। আবার আর থাকলে সঙ্গে টি এফ টি এফ টি এফ টি এফ টি এফ টি এফ, আটখানা হচ্ছে। তো এবার আমরা পি ডট কিউ থাকলে কি মান বার করতে হবে দেখছি। পি ডট কিউ থাকলে টি টি তে টি, বাকি যাই থাকুক না কেন ফলস, টি এফ এফ টি এফ এফ সব ফলস। মানে একমাত্র এবং দিয়ে যুক্ত বাক্যের দুটোই সংযোগী যদি সত্য হয় তবেই সত্য, অন্যথা মিথ্যা। ভেল থাকলে দুটোই যদি মিথ্যা হয় তবেই মিথ্যা, অন্যথা সত্য। এফ এফ থাকলে এফ, আদারওয়াইজ সবগুলো ক্ষেত্রে সত্য হচ্ছে। ইমপ্লাইজ থাকলে যদি পূর্বগ সত্য অনুগ মিথ্যা হয় কেবলমাত্র সেই ক্ষেত্রটাই মিথ্যা হচ্ছে, বাকি তিনটে ক্ষেত্রে সত্য হচ্ছে। আর ইকুইভ্যালেন্টের মজাটা হচ্ছে যে দুটোই যদি সত্য হয় দুটোই যদি মিথ্যা হয় কেবলমাত্র তখনই সত্য হচ্ছে। একটা সত্য আর একটা মিথ্যা হলে মিথ্যা হয়ে যাবে, কেননা ইকুইভ্যালেন্ট বলছে, এপাশে যে মানটা রয়েছে এপাশে যে মানটা রয়েছে দুটো ইকুইভ্যালেন্ট, দুটোর মান সমান। তো আগের সপ্তাহে আমি এটাও করে দেখিয়েছিলাম। আর আরেকটা জিনিস আমি দেখিয়েছিলাম যে কিভাবে যদি আমাদের এ বি দিয়ে যদি দেয় এর মান বলে দিল, এক্স ওয়াই এর দিয়ে দিলে এক্স এর মান বলে দিল, এরকম ক্ষেত্রে আমরা কিভাবে বার করবো। সেক্ষেত্রে আমাদের এই পুরো চার্টটা করার কোনো দরকার পড়ছে না, শুধু মান বসিয়ে বসিয়ে আমরা করতে পারি। তো 19 রুলস এ পরে যাব, তো এখন ওই জন্য যুক্তির জায়গাটা একটু ফিরে আসি। তো আমি স্ক্রিনশটটা অফ করছি। আচ্ছা, তাহলে আমরা যুক্তির এবং যুক্তির আকার, আমরা বচন আর বচন আকার সম্বন্ধে দেখেছিলাম। তো যুক্তি আর যুক্তির আকারটা কি হচ্ছে আমাদের ফার্স্ট সেটা জেনে নিতে হবে।
সেখানে কি হচ্ছে, যুক্তি আর যুক্তির আকার বলতে বোঝাচ্ছে যে প্রথমত এটা অবরোহ যুক্তি, তো সাধারণত একটা প্রধান আশ্রয় বাক্য থাকে, একটা অপ্রধান আশ্রয় বাক্য থাকে, এবং তৃতীয়তে সিদ্ধান্ত থাকে। আরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো আশ্রয় বাক্য পাই, কিন্তু অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো আশ্রয় বাক্য সাধারণত পাই না, দুটি আশ্রয় বাক্য থাকে। এবার কিছু কিছু ক্ষেত্রে একটা আশ্রয় বাক্য থাকে, যেরকম আমরা এর আগে যখন বেসিক লেভেলটা ইউটিউবে আছে, যারা দেখোনি দেখে নিতে পারো, বেসিক লেভেলটা আমরা করেছিলাম আবর্তন বিবর্তন, সেখানে একটা করে আশ্রয় বাক্য থাকে। তো যুক্তি ইংলিশে যদি আমরা বলি আর্গুমেন্ট ফর্মস অ্যান্ড আর্গুমেন্টস, মানে যুক্তির আকার এবং যুক্তি। এবার এখানে আমরা যুক্তি যদি বলি, একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। আমি ল্যাপটপ থেকে স্ক্রিন শেয়ারটা করছি, কারণ ব্যাপারটা হচ্ছে আমি এর আগে যতবার ট্রাই করেছি জিনিসটা ভিজিবল হয়নি আমার রেকর্ডিং এ পরে, ফোন থেকে করলে। আমাদের বচন আকার কিরকম হয়ে থাকে আমরা দেখি, তো আমরা বচন আকার কিরকম হয় দেখেছিলাম। এবার আমরা দেখব যুক্তি কিরকম হয়। তো যুক্তি বিভিন্ন ভাবে সাজানো যেতে পারে, যেমন হচ্ছে এ বি দিয়ে হতে পারে, এ ইমপ্লাইজ বি দিয়ে হতে পারে, বা মোস্টলি যেটা হয় সেটাই আমি দেখাচ্ছি, পি কিউ দিয়ে, যেটা বচন আকার। যখন আমরা বচন প্রতিকায়িত হিসেবে ইউজ করি না, তখন এ বি দিয়ে হতে পারে। কিন্তু আমরা একটা হচ্ছে বচন বাক্যাকারে ইউজ করতে পারি, যেটা সেন্টেন্স আর কি, যেমন আমি বললাম আমি যাচ্ছি, রাম যায়, রাম আসবে কিন্তু শ্যাম আসবে না, এইগুলো বচন বাক্যাকারে উদাহরণ দিই। আর বচন আমরা এ বি দিয়েও বোঝাতে পারি। বচন বোঝাতে মানে আমি যদি এখানে এক্সাম্পল দিই, এ ইমপ্লাইজ বি, ধরা যাক বাক্য যেটা আছে সেটা হচ্ছে যদি বৃষ্টি হয় তবে এই, হ্যাঁ যদি বৃষ্টি হয় তবে নদীর জল বাড়বে, বা যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে। তো বচন আকারটা অনুযায়ী বৃষ্টি মেঘ হয়েছে, সুতরাং বৃষ্টি হবে। এখানে কিন্তু আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, যে সব সময় যে বাইরের বাহ্যিক ক্ষেত্রে সত্য হলেই সত্য হচ্ছে এরকম ব্যাপারটা নয়, এখানে কিন্তু আকারের উপর প্রায়োরিটি দেওয়া হয়। হতেই পারে মেঘ হয়েছে কিন্তু বৃষ্টি হয়নি, এরকম আমরা দেখেই থাকি, কিন্তু সেটা দেখা এখানে হচ্ছে না, এখানে প্রায়োরিটিটা কিন্তু এই আকার বেসড হচ্ছে। তো এইটা বচন, বচনকে একটা আহ কি বলবো সিম্বলাইজ করা হলো। এবার আমি এটাকে বচন আকারে রূপান্তরিত করছি। আকার মানে অ্যাকচুয়ালি এটাকে আমি ফর্মুলায় ট্রান্সফার করার জন্য, ফর্মুলাটা ফেলে যাতে আমাদের পড়তে সুবিধা হয়, যেহেতু আমরা ফর্মুলাটা পি কিউ আর এইগুলো দিয়ে দেখেছি, সেই জন্য চেঞ্জ করবো। আর সেটা সব সময় কিন্তু ছোট হাতের মানে স্মল লেটারে হবে। সো পি ইমপ্লাইজ কিউ, কিউ দেয়ারফর আর, সরি দেয়ারফর কিউ, আর করতে গেছে, দেয়ারফর কিউ। খুব বাজে লেখাটা হলো হাতের লেখাটা, এটা ভুলে গেছি। এখানে এ ইমপ্লাইজ বি, এ দেয়ারফর বি, তো পি ইমপ্লাইজ কিউ এটাকে আকারে পরিণত করলে আমাদের আসছে পি দেয়ারফর কিউ। আচ্ছা, তো এই যে আমরা যুক্তিটার কে আকারে পরিণত করলাম, যুক্তি আর যুক্তির আকার, বচনগুলোকে বচন আকারে পরিণত করার মাধ্যমে আমরা যুক্তিটাকে যুক্তির আকারে ট্রান্সফার করলাম। এই ব্যাপারটা আমাদের দরকার বিষয়টাকে ক্লিয়ার করার জন্য। আর এই যে আমরা স্ট্রাকচারটা দেখছি, আচ্ছা স্ক্রিনের ওপর কেউ কারসার বা কিছু নাড়াচাড়া করো না, একটুখানি ডিস্টারবেন্স হচ্ছে তার কারণে। আহ, এই জায়গাটা আমরা যেটা পাচ্ছি, আমরা যখন 19 রুলস করব তখন দেখবো এটা একটা ফর্মুলাতেই রয়েছে, মানে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, এটা একটা ফর্মুলা। আবার পি ইমপ্লাইজ কিউ কার্ল কিউ দেয়ারফর কার্ল পি, এটাও একটা ফর্মুলা। তো আরো আছে 19 রুলস এর ফার্স্ট যে 9 রুলস তার মধ্যে আছে, তো সেগুলো আমরা যখন 19 রুলস করবো তখন জানবো। এখানে আমরা যুক্তির একটা সিম্পল আকার দেখার জন্য এই জায়গাটায় এলাম। এবার এইটাকে আমরা যদি সত্য সারণীর মাধ্যমে বুঝতে চাই, আমাদের সেক্ষেত্রে কিভাবে সত্য মূল্যটা বার করতে হবে, এটাকে ইরেজ করে দিই। আচ্ছা পাশেই করছি, তো দেখা যাচ্ছে আশা করি। পি কিউ, পি ইমপ্লাইজ কিউ। এবার যেহেতু আমরা এটা অলরেডি করেছি, আমরা জানি যে যখন টি এফ হবে তখন ফলস হবে, বাকি সব ক্ষেত্রে সত্য হবে, তো এখানেও সেটাই হবে। টি, টি, গুলো ছোট হয়ে যাচ্ছে, এফ, এফ। এবার আমরা একটা বড় যুক্তি নিলে তখন সেটা ভালোভাবে বুঝতে পারবো। টি এফ
টি এফ। তাহলে এখানে মানটা হলো টি এফ টি টি। তো এবার এখানে আমাদের নির্ণয় করতে হবে যে, এটা আমি অন্য আরেকটা উদাহরণ দিয়ে দেখাবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে কি বিষয়টা বলতে চাইছি। যে আমরা যুক্তিটা বৈধ না অবৈধ কিভাবে বিচার করব। তো এবার আমাদের দেখতে হবে যে আমরা এই মানটা তো বার করলাম, এবার আমরা যুক্তিটার বৈধতা কিভাবে বার করব। আমাদের পি ইমপ্লাইজ কিউটা বার করার জন্য পি এর মান লিখতে হলো, কিউ এর মান লিখতে হলো, পি কিউ এর মান লিখতে হলো। এবার দ্রষ্টব্য যে পি ইমপ্লাইজ কিউটা হচ্ছে আমাদের প্রথম আশ্রয় বাক্য। এবার আমাদের লিখতে হবে দ্বিতীয় আশ্রয় বাক্য। দ্বিতীয় আশ্রয় বাক্য আমাদের হচ্ছে পি এবং সিদ্ধান্ত হচ্ছে আমাদের কিউ। তো আমাদের তাহলে সিদ্ধান্তটা বার করার জন্য দ্বিতীয় আশ্রয় বাক্য এবং তৃতীয় সিদ্ধান্তটাকেও লিখতে হবে। তো এগুলো একই লেখা হবে, কিন্তু স্টিল যেহেতু এটা আমাদের বার করতে হচ্ছে তার জন্য আমাদের লিখতে হবে পি এর মান আমরা জানি টি টি এফ এফ আছে। এখানে যদি আশ্রয় বাক্য অন্য কিছু হয়, মানে ধরা যাক পি ইমপ্লাইজ কিউ একটা, দ্বিতীয় আশ্রয় বাক্যটা হয়তো কিউ ইমপ্লাইজ আর, তখন আমাদের কিউ ইমপ্লাইজ আর এর মানটা বার করে নিয়ে এখানে সেটা বসাতে হবে, মানে এখানে আর এর মান বসিয়ে কিউ আর আর এর থেকে কিউ ইমপ্লাইজ আর এর মানটাও বার করতে হবে। তো কিউ এর মানটাও বসিয়ে নি টি এফ টি এফ। এবার আমাদের দেখতে হবে যে এটা বৈধ না অবৈধ। এটা আমরা কিভাবে দেখবো। এখানে আমরা প্রথম আশ্রয় বাক্য, দ্বিতীয় আশ্রয় বাক্য, সিদ্ধান্ত সবগুলো লিখে ফেললাম। তো কি দেখছি, টি টি টি, এফ টি এফ, টি এফ টি, টি এফ এফ। এখানে এমন কোনো জায়গা হয়নি যেখানে দুটো আশ্রয় বাক্যই সত্য এবং সিদ্ধান্ত মিথ্যা, তাই জন্য এটা কিন্তু বৈধ হয়েছে। এবার আমরা একটুখানি ঘুরিয়ে যদি আরেকটা ভাবে দেখি, সেক্ষেত্রে মানে আমরা অন্য আরেকটা যুক্তি নিয়ে যদি দেখি যেটা অবৈধ হওয়ার চান্স থাকবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে অবৈধটা আমরা বার করতে পারি। তো এই আশ্রয় বাক্য, আশ্রয় বাক্য না সরি, এই যুক্তিটাকেই আমরা একটুখানি ঘুরিয়ে দেখতে পারি কিভাবে। এখানে ধরা যাক এ বি আছে, এ আছে, বি আছে, এখানে তাই জন্য পি কিউ হয়েছে সিদ্ধান্তে। তো আমরা যদি এটাকে একটু উল্টে নিই, উল্টে নিই ইন দ্য সেন্স, আমরা ধরা যাক এ বিটাই রাখছি, এর জায়গায় বি নিলাম আর বি এর জায়গায় এ নিলাম, মানে দ্বিতীয় আশ্রয় বাক্যটা বি নিলাম এবং সিদ্ধান্তটাকে এ বললাম। মানে ধরা যাক আমরা বাক্যর ক্ষেত্রে যদি বলি যে যদি যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, বৃষ্টি হয়েছে সুতরাং মেঘ হয়েছিল, এটা আমরা বাস্তব ক্ষেত্রে করতে পারি, কিন্তু লজিকের এই নিয়মের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না, এটা নিয়ম বিরুদ্ধ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের বচন আকারটা হবে কিউ, দেয়ারফর পি। তো কিউ দেয়ারফর পি হলো। এবার আমরা করব হচ্ছে এটাকে বার। আমি পি ইমপ্লাইজ কিউ এটা আগে যেটা লিখে নিয়েছিলাম পি কিউ এর মানটা করে, এটা এটা আর নতুন করে করছি না, কারণ এখানে আমার অলরেডি রয়েছে, আমি জাস্ট পি কিউ এর মানটা এখানে তলায় করছি। পি কিউ, না এখানে সরি কিউ পি হবে, উল্টে দিয়েছি তো, সেই জন্যই তো অবৈধ হচ্ছে। কিউ পি, আর পি ইমপ্লাইজ কিউ এর মানটা বৈধতা বিচারের সুবিধার্থে আমি আবার লিখে নিচ্ছি, পি ইমপ্লাইজ কিউ, কিউ এর মান বার করবো, পি এর মান বার করবো। তো এবার আমরা এই পি কিউ এর মান সেম হবে, টি টি তে টি হয় লিখে নিলাম, টি এফ এ এফ হয় লিখে নিলাম, আবার টি এফ টি তে টি হয়, এফ এফ এ, দেখা যাচ্ছে তো এফ লিখছি, টি হয়। তাহলে আমরা এই যে পি ইমপ্লাইজ কিউ সেটার মানটা কিন্তু একই পাবো, টি এফ টি, টি এফ টি টি লিখে নিলাম। এবার কিউ এর মান আমরা লিখে নেবো টি এফ টি এফ। তো টি এফ
টি এফ। এবার অবৈধ কিভাবে হচ্ছে আমরা দেখি। কি পি এর মান লিখে নেব টি টি এফ এফ। হয়ে গেল আমাদের মান লেখাটা এই সেকেন্ড বচনাকার অনুযায়ী। এবার তাহলে আমরা কি পাচ্ছি, টি টি তে টি, এফ এফ এ, মানে এখানে কিন্তু কোনো ফর্মুলা না, এখানে প্রধানাশ্রয় বাক্য, অপ্রধানাশ্রয় বাক্য, সিদ্ধান্ত। প্রধানাশ্রয় বাক্য সত্য, অপ্রধানাশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত। প্রধানাশ্রয় বাক্য মিথ্যা, অপ্রধানাশ্রয় বাক্য মিথ্যা, সিদ্ধান্ত সত্য, এটাও ঠিক আছে। প্রধানাশ্রয় বাক্য সত্য, অপ্রধানাশ্রয় বাক্য মিথ্যা এবং সিদ্ধান্ত মিথ্যা, এটাও ঠিক আছে। প্রধানাশ্রয় বাক্য সত্য, অপ্রধানাশ্রয় বাক্য সত্য, সিদ্ধান্ত মিথ্যা। এই যে থার্ড লাইনটা, প্রধানাশ্রয় বাক্য অপ্রধানাশ্রয় বাক্য দুটোই সত্য, কিন্তু সিদ্ধান্তটা হয়েছে মিথ্যা। এই কারণে, এই একটা লাইনের কারণে আমরা বুঝতে পারছি এই যে দ্বিতীয় লাইনের দ্বিতীয় যুক্তিটা, এটা কিন্তু অবৈধ হচ্ছে। তো বৈধ অবৈধ নির্ণয় করার সিস্টেমটা হলো এইটাই। আশা করি আমি সিস্টেমটা বোঝাতে পারলাম যে এইটা হচ্ছে যুক্তির মূল নিয়ম। এবার যুক্তির যে আমরা প্র্যাকটিস করার জন্য করব সেইগুলো, আচ্ছা স্ক্রিনশটটা আমি ক্লোজ করছি। তো যেটা বলছিলাম, তা এখানে আমরা যেগুলো দেখলাম এটা হচ্ছে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়ের মূল ফর্মুলা। এখানে আমাদের ওই সিম্বলিক লজিকের যে সূত্রগুলো আমরা ফর্মুলাগুলো দেখেছিলাম অলরেডি, সেই ফর্মুলাগুলোর দরকার পড়ছে এবং সেই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমি একদম বেসিক দুটো সেন্টেন্সের বৈধ অবৈধ দেখালাম। এবার সেন্টেন্স গুলো যত জটিল হবে আমাদের সেটাকে বার করতে একটু তত সমস্যা হবে। তো আমি এখানে এখন সময়টা তো শেষ হয়ে আসছে, উদাহরণ কিছু দিচ্ছি না, আমি কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেব, তোমরা প্র্যাকটিস করো। একটু বড় বড় সেন্টেন্সও দিতে পারি, তো সেই অনুযায়ী তোমরা প্র্যাকটিস করো। যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো। আর সেকেন্ড হচ্ছে, যেমন আমি একটা বলি, এখানে একটা হঠাৎ চোখে পড়লো, আজ শনিবার, প্রথম আশ্রয় বাক্য বা প্রধান আশ্রয় বাক্য। আজ শনিবার নয়, দ্বিতীয় আশ্রয় বাক্য বা অপ্রধান আশ্রয় বাক্য। প্রথম দ্বিতীয় বলে না, আসলে প্রধান আর অপ্রধানই বলে। সুতরাং চন্দ্র সবুজ পনির দ্বারা নির্মিত। এটার মানে কোনো সঙ্গতি নেই। এই আশ্রয় বাক্যটা এই কারণেই বললাম যে যখন আমরা কোনো যুক্তি বার করছি, বৈধতা অবৈধতা নির্ণয় করছি, তখন প্রধান আশ্রয় বাক্য অপ্রধান আশ্রয় বাক্যের একটা লিঙ্ক থাকতে হবে এবং সেই লিঙ্কটাকে বেস করে আমাদের সিদ্ধান্তটা বার করতে হবে। এই যে যুক্তিটা বললাম, এটা কিন্তু কোনো মানে হয় না। এরকম কথা যদি আমরা বাস্তবে বলি, আমরা সেক্ষেত্রেও বলবো যে কি অযৌক্তিক কথা বলছি। কেননা একটা বিষয়ের যেখানে লিঙ্ক আপই থাকছে না সেটাকে আমরা বলছি। তো এখানে সবুজ পনির দ্বারা চন্দ্র নির্মিত কি নির্মিত না সেটা নিয়ে তো কথাই হচ্ছিল না, কথা তো হচ্ছিল আজ শনিবার কি শনিবার নয় তাই নিয়ে। তো সেটা রিলেটেড কোনো কনক্লুশন বেরোনো উচিত, কিন্তু তা করা হলো না। তো সেই অনুযায়ী যেরকম এখানে আমি একটু অনুশীলনী গুলো দেখবো কি কি করা যায়, সেটা বেস করে আমি কিছু যুক্তি বাড়িতে প্র্যাকটিস করার জন্য দেব। আর যুক্তির জায়গাটায় শেখানোর মতন কিন্তু আর কিছু নেই, যেটা শেখানোর অংশ ছিল সেটা আমি আজকে দেখিয়ে দিয়েছি। যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় এটা ভাবেই করতে হবে। আর যুক্তিতে যে বচন থেকে বচনাকার নির্ণয় করা, আচ্ছা এখানে আমরা বচনটাকে মানে বাক্য হিসেবে লেখা যে বচনটা, সেটাকে কিন্তু ডাইরেক্ট একদম বচনাকারেও নির্ণয় করতে পারি। এখানে আমি একটা লাইন একটু বলছি যে এটা হচ্ছে বচন গ্রাহক। বচন গ্রাহক বলতে বোঝাচ্ছে ইংরাজি বর্ণমালা ছোট অক্ষর PQRS দিয়ে বোঝানো। অপরদিকে বচন বোঝাতে ইংরাজি বর্ণমালার বড় অক্ষর ব্যবহার করা হয়। বচনাকারের স্থানে যে কোনো বচন নিবেশ সম্ভব। এবার বলি, ধরা যাক আমরা ক্যাপিটাল লেটার দিয়ে পড়লাম, রাম এবং শ্যাম আসবে, তো R.S আমরা এইভাবে তো বচনাকারে বচনটাকে সিম্বলাইজ করা দেখেছিলাম, বচনাকারে রূপান্তর বলবো না, বচনটাকে সিম্বলাইজ করা দেখেছিলাম, মানে বাক্যে যে বচনটা রয়েছে সেটাকে আমরা সিম্বলে প্রকাশ করছি। তো R.S, এবার এইভাবে আমরা কিন্তু বচনের সত্য বৈধতা অবৈধতা নির্ণয় করতে পারবো না। তখন আমাদের ওই R.S টাকে P.Q হিসেবে বচনাকারে রূপান্তর করে নিতে হবে। তারপরে আমরা সেটাকে বৈধতা অবৈধতা নির্ণয়ের জন্য ফর্মুলায় ফেলতে পারবো, যেটা এই মাত্র আমি দেখালাম। তো
এই পারপাসে এই বচনাকার আর বচনটাকে দেখানো, যে বচনটা ক্যাপিটাল দিয়ে বোঝানো হচ্ছে এবং বচনাকারটা স্মল লেটার পি কিউ আর এস দিয়ে বোঝানো হচ্ছে। বচনাকার কিন্তু এই পি কিউ আর এস দিয়েই বোঝানো হয়, তার অতিরিক্ত কিছু না। চারটে হলে আর এসটা আসে, আদারওয়াইজ তোমার ওই পি কিউ আর এই তিনটের মধ্যেই থাকে, চারটে অত বড়তে যায় না। আর বচনটা আমরা ওইভাবে পাচ্ছি। আমি যাব কিন্তু যাব না, ধরা যাক আমি এ দিয়ে ধরলাম, এ ডট কার্লে। তো এটা একটা কন্ট্রাডিক্টরি বাক্য হচ্ছে। এ ডট কার্লে এটা বাক্য বা বচন, বাক্য না সরি, এ ডট কার্লেটা বচন, এবং এ ডট কার্লেটাকে আমি যখন বচন আকারে রূপান্তরিত করে বলছি পি ডট কার্ল পি, তখন সেটা হয়ে যাচ্ছে বচন আকার। তো এইভাবে আমাদের ফর্মুলায় ফেলে কাজটা করতে হবে। তো বচন আমরা করে নিয়েছি, বচনে রূপান্তরিত, বচন থেকে বচনাকার থেকে বচন, সরি, বচন থেকে মানে বাক্য থেকে বচনে রূপান্তরিতটা আমরা দেখে নিয়েছি। মানে বাক্য হচ্ছে রাম আসবে এবং শ্যাম আসবে, সেটা থেকে আমরা বচনে এলাম এ ডট বি বা আর ডট এস। এই আর ডট এসটা থেকে আমরা পি ডট কিউ বচন আকারে রূপান্তরিত করতে পারি, যেটা আজকের সেশনে দেখলাম। এবং কিভাবে সেটা থেকে আমরা বৈধ অবৈধ যুক্তি নির্ণয় করতে পারি সেটাও আজকে দেখলাম। আরো একটা জিনিস, বচনের সত্য মিথ্যা হয়, যুক্তির বৈধ অবৈধ হয়, যুক্তি বৈধ বা অবৈধ হয়, বৈধতা অবৈধতা হয়। তো শেখানোর বিষয়টা আমার হয়ে গেছে, এবার আমি কিছু প্র্যাকটিসের জিনিস দেব। আর নেক্সট সেশনে ওই প্র্যাকটিসের জিনিসগুলো যেগুলো দেব সেগুলো একবার করে দেখাবো। তারপরের সেশন থেকে আমরা 19 রুলস শুরু করবো। নেক্সট সেশনটাতেই যুক্তিটাকে বন্ধ করে একদম আমি 19 রুলসে যাচ্ছি না, যদি শেষের দিকে সময় পাই একটুখানি ফর্মুলা বলতেও পারি, সেটা নেক্সট সেশনে দেখা যাবে। তো আজকের সেশনটা এখানে এন্ড করছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে নির্দ্বিধায় হোয়াটসঅ্যাপে জানাতে পারো। আর সুদেশনাকে স্পেশালি বলছি, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি আমাকে হোয়াটসঅ্যাপে লিখো। আর যেগুলো প্র্যাকটিসের জন্য দিচ্ছি অবশ্যই করে প্র্যাকটিস করো, যারা শেখার জন্য করছেন তারা ক্লাস, তারা তো অবশ্যই সময় বুঝে আপনারা করতে পারেন, কিন্তু সুদেশনা তুমি তো পরীক্ষার জন্য করছো, তো তুমি প্র্যাকটিস অবশ্যই করো কিন্তু। আর এই হলো মূল ক্লাস, আজকে এখানেই সেশনটা এন্ড করছি প্রার্থনার মাধ্যমে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম।